বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছে ভিলেন বনে গেছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। তার একের পর এক বিতর্কিত মন্তব্য আর সিদ্ধান্ত জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। আগে থেকে তার দল নির্বাচন ও টিম ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা হচ্ছিল। ভারত ম্যাচের পর সেটা বেড়েছে বহু গুণে। শুরু থেকে শুরু করা যাক। ভারত ম্যাচের প্রাথমিক দলে রাখেননি মানিক মল্ল, দীপক রয়ের মতো পারফর্মারদের। এরপর অনুশীলনে সুযোগ না দিয়েই কোনোরকম কারণ ছাড়াই দল থেকে বাদ দেন ইয়াসিন খান, মিঠু সহ 7 জনকে। তাছাড়া সৌদি ক্যাম্প শেষে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া দল থেকে বাদ পড়েন ফাহমিদুল ইসলাম। তার পরপরই তরুণ তাজউদ্দিন ও পিয়াস আহমেদ নোবাকে বিদায় করেন দল থেকে। তবে দলে রেখে দেন অফর্মে থাকা সোহেল রানা, সাদউদ্দিন, রহমত মিয়া এবং অপরিপক্ক চন্দন রয়কে। এরপর সেন্টার ব্যাক, রাইট ব্যাক ও সেন্টার ফরওয়ার্ড এই 3 পজিশনে কোনো প্রকার ব্যাকআপ ছাড়াই তিনি দল গঠন করেন ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য। এই জায়গাগুলোতে কোনো প্রকার ব্যাকআপ না থাকলেও 9 জন মিডফিল্ডার নিয়ে তিনি দল গঠন করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। ভরসাযোগ্য কোনো ব্যাকআপ সেন্টার ব্যাক দলে না থাকায় ম্যাচের মাত্র 21 মিনিটেই বড় বিপদে পড়ে বাংলাদেশ দল। একাদশে থাকা সেন্টার ব্যাক তপু বর্মন পড়েন ইনজুরিতে। তার বদলি হিসেবে নামানোর মতো কোনো সেন্টার ব্যাক দলে না থাকায় ফুল ব্যাক রহমত মিয়াকে মাঠে নামান কাবরেরা। রহমত মিয়ার ফিটনেস ছিল একেবারেই বাজে, সেই সাথে ছিল না গতি, ফলে তাকে সহজেই বারবার বিট করছিল ভারতের লেস্টন কোলাসু। অন্যদিকে তপুর জায়গায় সেন্টার ব্যাকে খেলেন জুনিয়র শাকিল আহাদ তপু। এই ম্যাচে জুনিয়র তপু একটা গোল লাইন ক্লিয়ারেন্স করেছে। এছাড়া ভালো কিছু সেভও দিয়েছেন এই ম্যাচে। তবে তার ওভারঅল পারফরমেন্স হিসেব করলে বেশি মার্ক দেওয়ার সুযোগ নেই। তার ভুলে বাজে কাউন্টার অ্যাটাকের সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশ দলকে। এছাড়া ডিবক্সের মধ্যে সুনীল ছেত্রীকে আনমার্ক রেখে দেওয়ার কারণে সুনীল ফ্রি হেডার পেয়ে যায়। তাছাড়া 50তম মিনিটে তারিক কাজী বারবার জুনিয়র তপুকে বল প্রোগ্রেস করতে পাস দিলেও জুনিয়র তপু তার ইনক্যাপাবিলিটির জন্য উদ্দেশ্যহীন ব্যাক পাস, স্কোয়ার পাস খেলে বাজে একটা সিচুয়েশন তৈরি করেন। জুনিয়র তপুর ভুলগুলো কভার করতে বাড়তি চাপ নিতে হয় তারিক কাজীকে। তবে এক্ষেত্রে ইয়াসিন খান বা মেহেদী হাসান মিঠু থাকলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতো বা পরিস্থিতি অন্যরকম হতেই পারত। তরুণ এই ফুটবলার প্রতিভাবান, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এখনও আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য পরিপক্ক নয় তিনি। তাকে আরও কিছু সময় দেওয়া দরকার। আশা করি আগামী জুনে বাংলাদেশের সেন্টার ব্যাক ডুয়োতে দেখা যাবে তারিক কাজী, তপু বর্মন বা তাদের ব্যাকআপ হিসেবে থাকবেন ইয়াসিন খান এবং মেহেদী হাসান মিঠু। অন্যদিকে লেফট ব্যাকে সাদউদ্দিনও একের পর এক ভুল করেই চলছিল। ম্যান মার্কিংয়ে সাদউদ্দিনের দুর্বলতা ফুটে উঠেছে আরও একবার। তার পেছন থেকে দৌড়ে এসে হেড করেন উদান্তা সিং। ঠিক একইভাবে আফগানিস্তানের বিরুদ্ধেও গোল হজম করেছিল বাংলাদেশ দল সাদউদ্দিনের ভুলে। তবে ডিফেন্সে রক সলিড থাকা ইসা ফয়সালকে খেলানো যেত এই পজিশনে। তবে কোচের পছন্দ ঘুরে ফিরে এসে সাদউদ্দিন। অন্যদিকে লিগে উইঙ্গার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করা শাহেদের ইমনকে খেলানো হয় নাম্বার 9 পজিশনে, যেখানে প্রপার নাম্বার 9-এর অনেক কিছুই অনুপস্থিত ইমনের মাঝে। ইমনকে উইঙ্গার এবং আল আমিনকে সেন্টার ফরওয়ার্ড রোলে খেলালেই দারুণ সার্ভিস পাওয়া যেত। তবে কোচ ইমনকে নাম্বার 9 এবং আল আমিনকে বেঞ্চ করে পুরো দলের ব্যালেন্সটাই নষ্ট করে দেয়। অন্যদিকে অধিনায়ক জামাল ভুঁইয়াকে গেম টাইম না দিলেও লিগে মাত্র 107 মিনিট খেলা চন্দন রয়কে মাঠে নামান কাবরেরা। চন্দন রয়ের খেলা দেখে বোঝাই যাচ্ছিল আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য এখনও পরিপক্ক হয়ে ওঠেনি এই ফুটবলার। যেমন হামজা বারবার বল চাওয়ার পরও পাস বাড়াতে পারেননি তিনি। এছাড়া অযথা বল হোল্ড করা, ব্যাক পাস খেলে 30 মিনিট পার করেছেন চন্দন। কিন্তু এই জায়গায় জামাল বা ইব্রাহিমকে নামালে ভালো কিছু থ্রু বল বা পাস পেত আক্রমণ ভাগ। তবে জামাল বা ইব্রাহিম দুজনকে বেঞ্চ করেন কাবরেরা। এছাড়া কোচের একটা মন্তব্য নিয়ে বেশ ট্রল হচ্ছে, সেটা হলো তার মতে ফিজিক্যালি জামাল থেকে সোহেল রানা বেশি শক্তিশালী। অর্থাৎ একেবারে হযবরল একটা অবস্থা। কোচের এই সিদ্ধান্তগুলোকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।